কয়েকদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, আর সেই কমিউনিটি পোস্টে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছিলাম। আমি দর্শকদের বা ভিউয়ার্স যারা আছেন তাদেরকে অনুরোধ করেছিলাম যে যদি কেউ আমাকে অটোমোবাইল সংক্রান্ত কোনো প্রশ্ন করতে চায় তাহলে এই হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে যেন তাদের প্রশ্নটা টেক্সট করে আমাকে লিখে পাঠায়। এছাড়া আমি আরেকটা অনুরোধ করেছিলাম যে যদি কেউ ভিডিওর আকারে প্রশ্নটা আমাকে পাঠাতে চায় তাহলে তারা নিজের মোবাইলে ভিডিও করে সেই ভিডিওটা যেন আমাকে এই হোয়াটসঅ্যাপ লিঙ্কে পাঠিয়ে দেয়। এবং এটাই বলেছিলাম যে যখন আমি তাদের আনসারটা দেবো ভিডিওর আকারে, তখন তাদের প্রশ্নটা যেটা ভিডিওর আকারে ওরা পাঠিয়েছে সেই প্রশ্নগুলোকেও রাখবো ভিডিওর মধ্যে এবং তারপর আমার আনসারটা দিয়ে দেবো। এবার অনেকে টেক্সট করে পাঠিয়েছেন, অনেকে ভিডিও করে পাঠিয়েছেন, তো সেইগুলোকে নিয়েই আমি একটা ভিডিও করে দিয়েছিলাম। এবার এদেরই মধ্যে একজন সাবস্ক্রাইবার এরকম আছেন যার দুটো গাড়ি পছন্দ হয়ে গিয়েছিল। এবার দুটো গাড়ির মধ্যে কোন গাড়িটা নেবে তিনি ঠিক করে উঠতে পারছিলেন না। তো তিনি আমার থেকে সাজেশান চান বা অ্যাডভাইস চান। তো অ্যাডভাইস তো আমি দিতে পারি না, আমি একটা ওপিনিয়ন দিতে পারি যে ওনার জায়গায় আমি থাকলে আমি কি করতাম। তো আমি তাকে সেই সাজেশানটাই দিয়েছিলাম যে আপনি অমুক গাড়িটা নিন। তো তিনি ফাইনালাইজ করে ফেললেন, শুনে যুক্তি দিয়ে বুঝে তিনি যখন বুঝলেন যে ওই গাড়িটাই নেওয়া ঠিক হবে, তিনি সোজা শোরুমে চলে গেলেন গাড়িটা দেখার জন্যে। গাড়ি পছন্দ হয়ে গেল। এই ঘটনাটা কেন জানলাম সেটাও বলছি পরে। তো গাড়ি ওনার পছন্দ হয়ে গেল। তো উনি তখন একটা ডিলারের কাছে দাবি রাখলেন। কি দাবি রাখলেন? ডিলারকে বললেন যে আমি সমস্ত টাকা, গাড়ির যা টাকা বকেয়া আছে বা যা গাড়ির দাম সব আমি দিয়ে দেবো, ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেবো, কিন্তু গাড়ি আমার রেজিস্ট্রেশন হওয়া চাই জানুয়ারি মাসে, অর্থাৎ জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024-এ সমস্ত পেমেন্ট ক্লিয়ার হয়ে গেল, জানুয়ারি 2025-এ উনি গিয়ে রেজিস্ট্রেশনটা করাবেন। তো এই জিনিসটা উনি আমার সাথে শেয়ার করলেন। মানে উনি এই বক্তব্যটা রেখে আমার কাছে এসে আমাকে ফোন করলেন এবং বললেন যে এই রকম একটা চিন্তাভাবনা করেছি, এটা কি ঠিক? তো আমি তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন করলাম, হয়তো আমি জানি ব্যাপারটা কিন্তু তাও কনফার্মেশনের জন্য ওনাকে প্রশ্ন করলাম যে আপনি কেন এরকম কথাটা বলে এলেন বা এরকম জিনিসটা করতে চাইছেন কেন? তো তার উত্তরে উনি বললেন যে দেখুন, দুটো কারণ আছে, ঠিক আছে। একটা কারণ হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে আমি যদি সমস্ত পেমেন্টটা মিটিয়ে দিই তাহলে গাড়ির যে দাম চলছে যেটা পসিবলি জানুয়ারি মাস থেকে বাড়তে পারে। মানে আপনারা তো জানেন যে জানুয়ারি মাসে অনেক গাড়ির দামই বেড়ে যায়। যেমন মারুতির দামই 4%-এর মতো বেড়ে যাবে, এক্স শোরুম প্রাইস 4%-এর মতো সব গাড়িতে বেড়ে যাবে বলে শোনা যাচ্ছে। অডি গাড়িতে 3%-এর মতো বাড়বে বলে শোনা যাচ্ছে। হুন্ডাইয়ের সমস্ত গাড়িতে 25,000 টাকার মতো প্রাইস বাড়বে বলে শোনা যাচ্ছে। তো এরকম কথাগুলো তো শোনা যায় এবং প্রাইসও বাড়ে। তো সেই জন্য উনি ডিসেম্বর মাসেই সমস্ত টাকা মিটিয়ে দিতে চাইছেন। এবার সেকেন্ড একটা কারণ, এটা অ্যাকসেপ্টেবল, এই জিনিসটা কিন্তু অ্যাকসেপ্টেবল। এবার সেকেন্ড যে কারণটা সেটা বললেন, সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে আমি যদি গাড়ির রেজিস্ট্রেশন করি, এটা উনি বলছেন, জানুয়ারি মাসে যদি গাড়ির রেজিস্ট্রেশন করেন তাহলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে উনি যখন গাড়িটা বিক্রি করবেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে বা কোনো বায়ারকে, তখন উনি গাড়ির দামটা বেটার পাবেন, কারণ গাড়িটার রেজিস্ট্রেশন হয়েছে পরের বছরে, নতুন বছরের রেজিস্ট্রেশন হয়েছে। এবার ঠিক এই জায়গাটায় এসেই কিন্তু আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল। 2012 সালে আমি একটা গাড়ি কিনি, ঠিক আছে। বাবা কেনেন, আমি তার সাথে ছিলাম। তো তখন আমার একটা রিকোয়েস্ট ছিল ডিলারকে যে আপনারা সমস্ত পেমেন্ট 2012 সালে ক্লিয়ার করে নেবেন, 2013 সালে আমার রেজিস্ট্রেশন করাবেন। তো ডিলার রাজি হয়ে গেছিলেন। ডিলার 2013 সালের জানুয়ারি মাসেই গাড়িটার রেজিস্ট্রেশন করিয়েছিল, আর 2012-র মধ্যে আমি সমস্ত পেমেন্ট করে দিয়েছিলাম, মানে বাবা করে দিয়েছিল। তো গাড়িটা নিলাম, 2013 থেকে চালাতেও শুরু করলাম। 2-3 বছরের মধ্যে গাড়িটা মাল্টিপল প্রবলেম দিতে আরম্ভ করলো। কখনো ব্রেক আটকে যাচ্ছে, গাড়িটা দাঁড়িয়ে পড়ছে, আবার কখনো পাওয়ার উইন্ডো ঠিক করে কাজ করছে না, উঠছে নামছে না, লক হয়ে যাচ্ছে। স্টিয়ারিং র্যাক খারাপ হয়ে গেছিলো, স্টিয়ারিংয়ের যে কলামটা, র্যাকটা পুরো খারাপ হয়ে গেছিলো। প্রায় 40,000 টাকার মতো খরচা হয়ে গেছিলো শুধু স্টিয়ারিং চেঞ্জ করার ওপরে। আরও নানা রকম প্রবলেম গাড়িতে দেখা দিতে লাগলো 3-4 বছর পর থেকে। তো বাধ্য হয়ে আমরা ঠিক করলাম, বাবাও ঠিক করলো যে গাড়িটা বেচে দেওয়াই ভালো। তো আমরা তখন গাড়িটা বিক্রির জন্য লোক খুঁজতে লাগলাম। তো একজন এজেন্ট এলো, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার যে এজেন্টগুলো হয় বা ডিলাররা হয় তারা এলেন। তিনি এসে বললেন যে গাড়িটার 5 বছর হয়ে গেছে প্রায়, যেহেতু 2012-র গাড়ি নভেম্বর মাসের, সেই জন্য গাড়ির প্রাইসটা এত পাবেন। তো সেইখানে আমি কন্টেস্ট করলাম, ওনাকে বললাম যে গাড়িটা তো নভেম্বর 2012 নয়, বরং 2013 সালে এটা রেজিস্ট্রেশন হয়েছে।
তো তখন উনি বললেন আপনি 13 সালেই করুন, 14 সালেই করুন, গাড়ির ম্যানুফ্যাকচারিং ডেট থেকে কিন্তু গাড়ির এজ কাউন্ট হয়, কতটা বয়স হয়েছে ম্যানুফ্যাকচারিং ডেট থেকেই কাউন্ট হয়। তো এমত অবস্থায় আপনি যদি নভেম্বর বা অক্টোবরের ম্যানুফ্যাকচার হওয়া গাড়িটা, সেই গাড়িটা যদি ডিসেম্বরে কেনেন কিংবা জানুয়ারিতে কেনেন, তাহলে কোথায় ফারাকটা হবে বুঝতে পারছেন? ডিসেম্বর মাসে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, ডিসেম্বর মাসে যে ওল্ড এক্সিস্টিং প্রাইসটা আছে সেই প্রাইসেই আপনি পেয়ে যাচ্ছেন, তার উপর ডিসকাউন্ট পাচ্ছেন। কিন্তু জানুয়ারি মাসের ডিসকাউন্টটা দেয় না। স্টক ক্লিয়ার করার পর, ডিসেম্বর মাস অবধি স্টক ক্লিয়ার করার পর সমস্ত ডিলাররা কিন্তু নতুন প্রাইসটাকেই লাঘব করে দেয়, তার উপর ওই ডিসকাউন্টটাও চলে না। সুতরাং জানুয়ারি মাসে ন্যাচারালি গাড়িটার দাম বেশি হয়ে যাচ্ছে। আর কোন গাড়িগুলোর দাম বেশি হচ্ছে? যেগুলো অক্টোবর নভেম্বর মাসে তৈরি হয়েছিল বা ম্যানুফ্যাকচার হয়েছিল, সেই গাড়িগুলো যেগুলো বিক্রি হয়নি সেগুলোই নতুন বছরে এসে বেশি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ লাভ কি হলো আপনার? হ্যাঁ, অনেক সময় ডিলার শোনে না, কি শোনে, ডিলারকে যদি আপনি রিকোয়েস্ট করেন যে দাদা এটা তো সেই আগের বছরের গাড়ি, এটাকে যদি পুরনো দামে দেওয়া যায়, তখন ডিলার অনেক সময় রাজি হয়, কিন্তু অনেক সময় রাজিও হয় না। আবার ডিসকাউন্ট তো অনেক সময় রাজি হয়ই না, স্ট্রেট আওয়ে বলে দেয় যে ওটা ডিসেম্বর অবধি ছিল, ডিসেম্বরের দামটা হয়তো পাবেন, ডিসেম্বরে যে দামটা চলছিল সেটা জানুয়ারি মাসে পাবেন পুরনো দাম, কিন্তু ডিসকাউন্ট আর পাবেন না। তো এরকম চলতেই থাকে। তো আদতে ক্ষতিটা কার হয়ে গেল? আপনি সেই গাড়িটা 4-5 বছর ডাউন দ্য লাইন ইউজ করলেন, বিক্রি করার সময় যখন দেখছেন যে আপনি বেশি দাম দিয়ে জানুয়ারি মাসে কিনেছেন গাড়িটা, ডিসকাউন্ট পাননি, নতুন দামে কিনেছেন, প্লাস আপনি গাড়িটা বেচার সময় দেখছেন যে ডিসেম্বরের যে দামটা, ডিসেম্বরের যে গাড়ি বা নভেম্বর অক্টোবরে যে গাড়িটা ম্যানুফ্যাকচার হয়েছিল সেই দিন থেকেই কাউন্ট করা হচ্ছে, তাহলে আপনার জানুয়ারিতে কিনে লাভটা কি হলো? অর্থাৎ এখান থেকে দুটো জিনিস ডিডিউস হচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে যে গাড়ি যখন কিনবেন, যদি বছরের শেষে হয় তাহলে কিনতে পারেন, সেটাকে আর নতুন বছর অবধি লিঙ্গার করবেন না। ডিসেম্বরে যদি ডিল ক্লোজ করার ব্যাপার হয় তাহলে ডিসেম্বরেই করবেন, তাতে ডিসকাউন্টটা পাবেন এবং গাড়ি পুরনো যে এক্সিস্টিং প্রাইসটা আছে তাতে পেয়ে যাবেন। কিন্তু জানুয়ারি মাসে কিনলে সেটা আর পাবেন না। এবার আপনি কি নতুন বছরে গাড়ি কিনবেন না? তাহলে নিশ্চয়ই কিনবেন। আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে গাড়ি কিনতে পারেন, কিন্তু প্রোভাইডেড যদি গাড়ির যে ম্যানুফ্যাকচারিং ডেটটা সেটা নতুন বছরে হয়, অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে বা মাঝামাঝি গাড়ি কিনতে গেছেন, তখন দেখলেন যে একদম ফ্রেশ গাড়িটা এসছে, জানুয়ারিরই ম্যানুফ্যাকচার হওয়া গাড়িটা এসছেন, বা ফেব্রুয়ারি মার্চে ধরুন গাড়িটা কিনছেন, তখন দেখছেন জানুয়ারি ফেব্রুয়ারিতেই গাড়িটা তৈরি হয়ে এসছে, তখন আপনি গাড়িটা কিনতে পারেন। কারণ তখন যদি আপনি বিক্রি করতে যান, তখনই আপনার ওই ম্যানুফ্যাকচারিং ডেট যেহেতু নতুন বছরের, সেখান থেকে কাউন্ট হবে এবং আপনি বেটার ভ্যালু পাবেন গাড়িটা বেচবার সময়। আদারওয়াইজ কোনো দরকার নেই। এবার এই জিনিসটাও সবসময় হয় না। 4-5 বছর আপনি ডাউন দ্য লাইন ইউজ করার পরে যখন গাড়িটা বেচবেন, তখনই কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ এই সালটাও কাউন্টের মধ্যে রাখা হচ্ছে। কিন্তু গাড়িটা যখন আরও পুরনো হয়ে যায় না, 10-12 বছর ডাউন দ্য লাইন চললো, তখন কিন্তু গাড়ির আর ইয়ার মানে মেক দেখা হয় না কোন বছরে তৈরি হয়েছে, তখন দেখা হয়েছে গাড়ির কন্ডিশনটা কেমন আছে, গাড়ির ব্রেক প্যাডের অবস্থা কীরকম, গাড়ির যে ব্রেক শু আছে সেটার কি কন্ডিশন, সেটা চেঞ্জ করতে হবে না তো, গাড়ির যে টায়ারগুলো আছে সেগুলো কতটা পুরনো আছে, কত বছর বাদে বা কত দিন বাদে আবার নতুন টায়ার লাগাতে হবে পুরনো গাড়িটায়, গাড়ির যে ইঞ্জিনের কন্ডিশন সেটা কেমন আছে, ঠিকঠাক আছে তো, কোনো নয়েজ হচ্ছে না তো, গাড়ির যে ডোর প্যাডিংগুলো আছে সেটার কন্ডিশন কেমন, গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট হয়নি তো, গাড়ির যে ব্যাটারি কন্ডিশন আছে সেটা কেমন আছে, গাড়িটা কতদিন আগে ব্যাটারি চেঞ্জ হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো গাড়ি যখন পুরনো হয়ে যায় না, তখন এগুলো দেখা হয়। তখন দেখা হয় না যে গাড়িটা জানুয়ারি 2023-এ তৈরি হয়েছে না ডিসেম্বর 2022-এ তৈরি হয়েছে, তখন শুধুমাত্র দেখা হয় যে গাড়িটার কন্ডিশন কেমন আছে। আপনি ভাবুন না, নভেম্বর 2010-এর যদি কোনো গাড়ি দেখেন এবং সেটা যদি দেখেন যে গাড়িটার কন্ডিশন খুব ভালো আছে, তাহলে আপনি জানুয়ারি 2012-তে যে গাড়িটা আছে সেটার কন্ডিশন দেখলেন খুব খারাপ আছে, তাহলে আপনি কোন গাড়িটা নেবেন? ন্যাচারালি নভেম্বর 2010-এ যে গাড়িটা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে সেই গাড়িটাই না নেবেন। জানুয়ারি 2012-র গাড়িটা তো খুব একটা ভালো কন্ডিশনে নেই, এদার ওদার ধাক্কা লেগে আছে কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেছেন, সার্ভিস হিস্ট্রি দেখলেন কিংবা ইন্স্যুরেন্সের পেপার দেখে বুঝতে পারলেন, তখন ন্যাচারালি আপনার বেশি পুরনো গাড়িটার দিকেই চোখ যাবে, তাই না? তো এই জিনিসটা অনেক পুরনো হয়ে গেলে এই ডিসেম্বর জানুয়ারির কনসেপ্টটা কিন্তু আর অ্যাপ্লিকেবল হয় না। আবার আরেকটা ক্ষেত্রেও কিন্তু আপনি নতুন বছরে গাড়ি কিনতে পারেন। কোন ক্ষেত্রে? আপনি ধরুন আগে থেকে জানতে পেরে গেলেন যে গাড়ির ফেসলিফট ভার্সন আসতে চলেছে নতুন বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে, কিংবা নেক্সট জেনারেশন ভার্সন আসতে চলেছে, যাতে সফটওয়্যার আপডেটেড থাকবে, অনেক কিছু ফিচার্স অ্যাড অন হবে,
গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কাজ হবে, গাড়ির যে ইঞ্জিন থাকবে সেই ইঞ্জিনের পাওয়ারটা বাড়ানো হবে, টর্কটা বাড়ানো হবে, গাড়ির ওভারঅল যে বিল্ড কোয়ালিটি সেটা ভালো করা হবে। তো সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনার ওল্ড মানে এক্সিস্টিং যে গাড়িটা আছে সেই গাড়িটাকে অ্যাভয়েড করে নেক্সট জেনারেশন বা ফেসলিফট যে ভার্সানটা আছে সেটার দিকেই এগোনো উচিত। তো মোটামুটি আপনাকে ক্লিয়ার করে দিলাম যে গাড়ি কেনার সময় কি কি ফ্যাক্টরের ওপর বেস করে এই ডিসিশনটা নেওয়া উচিত যে গাড়ি ডিসেম্বরে কিনবেন নাকি জানুয়ারিতে কিনবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।